সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে ফার্স্ট ইয়ার অনার্সের একটা ক্লাস শুরু করতে যাচ্ছি, পরীক্ষণ মনোবিজ্ঞান PSY 103, প্রকল্প ও প্রকল্পের প্রকারভেদ। প্রকল্প ও প্রকল্পের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। তো প্রকল্পের ইংরেজিতে হাইপোথিসিস। তো হাইপোথিসিস একটা আমরা মনোবিজ্ঞানে কি করি? মনোবিজ্ঞানে বিভিন্ন ধরনের গবেষণা করি। মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান, তাই না? আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত পর্যালোচনা, তাই না? মনোবিজ্ঞানের ডেফিনেশনে তোমরা জানো। তো আচরণ আমরা কোথা থেকে পাই? আচরণটা হচ্ছে আমাদের 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 পরিবেশের থেকে, আমরা পরিবেশের ভিতরেই তো আমরা বড় হই। তো আমাদের আচরণও কিন্তু পরিবেশের মাধ্যমে, পরিবেশ থেকে আমরা বিভিন্ন ধরনের আচরণ শিখে থাকি, তাই না? কীভাবে শিখে থাকি? তোমরা ইন্ট্রোডাকশন টু সাইকোলজিতে পড়ছো, সেই শিক্ষণের বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, তাই না? শ্রায়িত সাপেক্ষীকরণ, করণ শিক্ষণ, বিভিন্নভাবে আমাদের কিন্তু লার্নিং হয়ে থাকে বা শিক্ষণ হয়ে থাকে। তো এই যে শিক্ষণ হচ্ছে, এই শিক্ষণ এর জন্য আমাদের কি করতে হয়? আরও অনেক শিক্ষণের অনেক গভীরে যেতে হয়। তাহলে গভীরে যাওয়ার জন্য আমাদের কি করতে হয়? রিসার্চ করতে হয় বা গবেষণা করতে হয়। গবেষণা ছাড়া কিন্তু উচ্চতর যে জ্ঞান, উচ্চতর যে দক্ষতা, সেগুলো কিন্তু সম্ভব না। যে কারণে আমাদের গবেষণা করতে হয়। তো গবেষণার কতগুলো স্টেপ আছে, আস্তে 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 স্টেপ আছে। সেই স্টেপ বাই স্টেপ একটা গবেষণার জন্য স্টেপ বাই স্টেপ আমাদের সামনের দিকে যেতে হয়। তো পরীক্ষণ মনোবিজ্ঞান হচ্ছে মনোবিজ্ঞানের একটা অ্যাপ্লাইড দিক। কারণ এইখানে কিন্তু এই পরীক্ষণ মনোবিজ্ঞানের মাধ্যমে কিন্তু মনোবিজ্ঞান কি হয়েছে? বিজ্ঞানের মর্যাদা পেয়েছে। বিজ্ঞানের মর্যাদা পেয়েছে, মনোবিজ্ঞান একটা শক্তিশালী অবস্থানে গেছে, তাই না? মনোবিজ্ঞান ল্যাবরেটরিতে মনোবিজ্ঞান যাওয়ার কারণে কি হয়েছে? মনোবিজ্ঞানের যে জ্ঞান, সেটা আরো শক্তিশালী হয়েছে, আরো মানে নির্দিষ্ট হয়েছে, তাই না? তো এই নির্দিষ্ট জ্ঞানকে আমরা যদি বাস্তব জীবনে কাজে লাগাতে চাই, তাহলে আমাদের প্রতিনিয়ত কি করতে হবে? গবেষণার মাধ্যমে কিন্তু এই জ্ঞানের পরিধিকে আরো বাড়াতে হবে। মানে গবেষণার ভিতরে, গবেষণার মাধ্যমে কিন্তু জ্ঞানটাকে আরো শক্ত করা যাবে, আরো রিগরাস করা যাবে, আরো কি করা যাবে? জনকল্যাণমুখী করা যাবে, মানুষের উপকারে নিয়ে আসা যাবে। তো এই গবেষণা করতে গেলে, মনোবিজ্ঞানে গবেষণা করতে গেলে আমাদের কতগুলো জিনিস সম্পর্কে, কতগুলো বিষয় সম্পর্কে একেবারে স্পষ্ট কিছু ধারণা আমাদের থাকতেই হবে। না থাকলে কিন্তু মনোবিজ্ঞানের গবেষণা করতে পারবো না। মনোবিজ্ঞানের গবেষণা করতে গেলে কতগুলো, যেমন আমরা বলছিলাম সমস্যার কথা, তাই না? গবেষণা কি, আমাদের যদি সমস্যা না থাকতো, আমার পেটে যদি ক্ষুধা না থাকতো, তাহলে তো আমি খাবারের জন্য দৌড়াতাম না, তাই না? তার মানে আমাদের সমস্যা আছে, তাই না? আমরা প্রতিনিয়ত, আমরা মানুষ, আমাদের নিড আছে, আমাদের বিভিন্ন ধরনের সমস্যা আছে। সেই সমস্যা সমাধানের জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বা কাজ করে থাকি। সেই কাজের ধারাবাহিকতা বা সেই কাজকে আরো সহজ করা বা সেই কাজকে আরো নিখুঁত করা, আরো মানব কল্যাণ মানে উপযোগী করা, সেই জন্য আমাদের করতে হবে, রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে, তাই না? যে বিজ্ঞান আজকে কেন এত উপরে চলে গেছে? শুধুমাত্র গবেষণা করে, গবেষণার মাধ্যমে আস্তে আস্তে, সেই তোমরা যদি বলো যাতায়াতের ক্ষেত্রে সেই চাকার আবিষ্কার, তাই না? সেটা থেকে রেলগাড়ি। তো রেলগাড়ি এক সময় কি ছিল? তোমরা দেখছো যে সেই জেমস ওয়াট বাষ্প ইঞ্জিন আবিষ্কার করে, বাষ্প ইঞ্জিন দিয়ে রেলগাড়ি চালানো। তো এরপরে কত পরিবর্তন হচ্ছে, ডিজেল ইঞ্জিন আসছে, ইলেকট্রিক ইঞ্জিন আসছে, কত রকমের পরিবর্তন, বুলেট ট্রেন আসছে, তাই না? তো এই যে নতুন নতুন দিগন্তের সূচনা হয়েছে কিভাবে? রিসার্চের মাধ্যমে বা গবেষণার মাধ্যমে। এই গবেষণা করতে গেলে আমাদেরকে একটা বিষয় ধরে নিতে হয়, সত্য বলে ধরে নিয়ে তারপরে গবেষণা করতে হয়। যে আপাত সত্য হিসাবে যে জিনিসটা আমরা ধরে নিয়ে গবেষণার যাত্রা শুরু করি, সেটাই হচ্ছে প্রকল্প। তো এই প্রকল্প, দেখো, প্রকল্প বিভিন্ন ভাবে মানে ডিভিশন করা হয়েছে বা ক্লাসিফিকেশন করা হয়েছে, কিভাবে প্রকল্প কত ধরনের হতে পারে, কি প্রকারের প্রকল্প হয়। তো আমরা তা আলোচনা করার আগে আমরা একটু জেনে নিই যে প্রকল্প কি। হ্যাঁ, প্রকল্প হচ্ছে ম্যাকগুইগান, তোমরা জানো যে ম্যাকগুইগান পরীক্ষণ মনোবিজ্ঞানের উপরে তার বই আছে, এবং উনি অনেক সুন্দরভাবে পরীক্ষণ মনোবিজ্ঞানকে উপস্থাপন করেছে। তো ম্যাকগুইগান বলতেছে যে
প্রকল্প হলো দুই বা ততোধিক চলের ভিতরে সম্পর্ক স্থাপন। হ্যাঁ, সম্পর্ক হাইপোথিসিস ইজ টেস্টেবল স্টেটমেন্ট। হ্যাঁ, দ্য রিলেশনশিপ বিটুইন টু অর মোর ভেরিয়েবলস। এই যে ভেরিয়েবলস মানে চল, চল কি আমরা বলছিলাম, চল হচ্ছে যা পরিবর্তন করা যায়, যা পরিমাপ করা যায়, যা আমি নিয়ন্ত্রণ করতে পারি, সেগুলাই চল। যেমন অনির্ভরশীল চল, নির্ভরশীল চল, বা মধ্যবর্তী চল বা বাহ্যিক চল। যেমন গরম, এই আমার গরম লাগতেছে, এটা হচ্ছে বাহ্যিক চল, তাই না? মধ্যবর্তী চল যে আমার ইচ্ছা, ব্যক্তির ইচ্ছা বা তার ভিতরের যে প্রেষণা আবেগ, এগুলো হতে পারে মধ্যবর্তী চল। আর অনির্ভরশীল চল হচ্ছে সেই চল যেটার ইফেক্ট আমরা দেখতে চাই, বা যেটার কার্য আমরা যেটার তোমার ইফেক্ট, প্রতিক্রিয়া আমরা দেখতে চাই, সেটা হচ্ছে অনির্ভরশীল চল। আর নির্ভরশীল চল হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিলে যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, মানে রেজাল্টটা কি সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এই যে দুই বা ততোধিক চলের ভিতরে যে রিলেশনশিপ তৈরি করে সেটাই হচ্ছে প্রকল্প। বিভিন্ন বিজ্ঞানী বা মনোবিজ্ঞানী বিভিন্নভাবে চলকে কিন্তু সংজ্ঞায়িত করেছেন। তো আমরা একটা সংজ্ঞার কথা বললাম যে ম্যাকগুইগান 1960 সালে একটা সংজ্ঞা দিয়েছেন যে চল হলো কি তাহলে দুই বা ততোধিক প্রকল্প কি দুই বা ততোধিক চলের ভিতরে রিলেশনশিপ তৈরি করা, সম্পর্ক তৈরি করা, যা আমাদের একটা আপাত একটা সমাধান দেয়, কোনো সমস্যার আপাত যে সমাধান দেয় সেটা হচ্ছে প্রকল্প বা হাইপোথিসিস। তো এই প্রকল্পকে বিভিন্নভাবে আমরা বর্ণনা করতে পারি। একটা প্রকল্প যেমন আমরা এখানে বলছি যে প্রকল্প প্রধানত দুই ভাবে ভাগ করতে পারি, যেমন আমরা বর্ণনামূলক প্রকল্প বলতে পারি এবং সম্পর্কমূলক প্রকল্প বলতে পারি, এই দুভাবে ভাগ করা যায়। তো বর্ণনামূলক প্রকল্প হচ্ছে কোনো প্রাকৃতিক বিষয় সম্পর্কে একটা মানে সাধারণ একটা কমন সেন্স দিয়ে যে প্রকল্পটা নেওয়া হয়। যেমন ধরো ঢাকা শহরে বসবাসের জন্য অনুপযোগী, বা ঢাকা শহরের আবহাওয়া অনেক বৈরী। হ্যাঁ, এরকম ধরনের মানে সাধারণ একটা অবজারভেশন থেকে যে ধরনের আমরা প্রকল্পগুলো নিয়ে থাকি। আর যখন আমরা এই যে সম্পর্কমূলক চলের কথা বলবো তখন কিন্তু একটার সাথে আরেকটা রিলেশন তৈরি করবে। সেই চলের ভিতরে আমরা কি দেখবো যে দুইটা চলের ভিতরে যখন সম্পর্ক থাকবে তখন আমরা সেটাকে বলবো যে সম্পর্কমূলক চল। যেমন শিক্ষণের ক্ষেত্রে কি হয়, পুরস্কার দিলে শিক্ষণ ভালো হয়। তাহলে কি পুরস্কার এবং শিক্ষণের সাথে একটা রিলেশন তৈরি হলো বা সম্পর্ক তৈরি হলো, তাই না? পুরস্কার দিলে কি হবে, যেমন আমরা যদি একটা বাচ্চাকে কোনো কিছু উপহার দিই তাহলে কিন্তু তার পড়াশোনার গতিটা বেড়ে গেল, তাই না? এই যে একটা চকলেট দিলাম, এই চকলেট দেওয়ার কারণে কি হলো, তার পড়াশোনার গতিটা বেড়ে গেল, বা একটা কবিতা তোমাকে মুখস্থ করে দিল, তাই না? তাহলে এই যে পুরস্কারের সাথে শিক্ষণের একটা সম্পর্ক তৈরি হলো। কিভাবে তৈরি হলো, যে সে পুরস্কৃত হচ্ছে, যার ফলে সে তার কাজ করার জন্য সে আরো বেশি অনুপ্রেরণা পাচ্ছে, তাই না? তাহলে কি হলো, এটা হচ্ছে সম্পর্কযুক্ত সম্পর্কমূলক একটা প্রকল্প। যে আমরা যদি কাউকে আমরা পুরস্কৃত করি তাহলে কি হবে, তার শিক্ষণ ভালো হবে, শিক্ষণের মাত্রাটা বেড়ে যাবে। এভাবে আমরা প্রকল্পকে ডিভিশন করতে পারি। এখন ম্যাকগুইগান 1960 সালে প্রকল্পকে আবার দুই ভাগে ভাগ করেছেন, যেমন সার্বজনীন প্রকল্পের কথা বলেছেন এবং অস্তিত্ববাদী প্রকল্পের কথা। সার্বজনীন প্রকল্প কি? সার্বজনীন প্রকল্প হচ্ছে যখন দুই বা ততোধিক চলের ভিতরে আমরা সম্পর্ক স্থাপন করব, যেমন ইউনিভার্সাল মানে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। যখন একটা প্রপোজিশন সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেমন আমরা যদি একটা ক্লাসের সকল ছাত্রীকে যদি আমরা পুরস্কৃত করি তাহলে তাদের সবার পারফরমেন্স ভালো হবে বা তাদের শিক্ষণ ভালো হবে সবার, মানে এটা ইউনিভার্সাল হয়ে যাচ্ছে সবার ক্ষেত্রে। আর উনি আরেকটা কথা বলেছেন যে অস্তিত্ববাদী প্রকল্প মিনিমাম, যে আমি কোনো গণনা করতে গেলে সেখানে মিনিমাম একটা সত্য আমরা পাবো। যেমন একটা ক্লাসের ভিতরে অন্তত একজন ছাত্রীকে পুরস্কৃত করার ফলেও তার পারফরমেন্স ভালো হবে। পারফরমেন্স এমনিতেই ভালো হতে পারে, তোমার পুরস্কার ছাড়াও কিন্তু অনেক সময় পড়াশুনো বা পারফরমেন্স, তার পড়াশোনার গতি অনেক ভালো হতেই পারে, তাই না?
তো আমরা দেখতেছি কি পুরস্কারের সাথে পড়াশোনার কোনো সম্পর্ক আছে কিনা বা পারফরমেন্সের কোনো সম্পর্ক আছে কিনা। যদি সম্পর্ক থেকে থাকে তাহলে আমরা এটাকে রিলেশনশিপ করতেছি, তাই না? যে সবাই ভালো রেজাল্ট করতেছে, সবাইকে পুরস্কৃত করা হলে সবাই ভালো রেজাল্ট করতেছে। আর এখানে অস্তিত্ববাদীতে বলতে হচ্ছে যে মিনিমাম অন্তত একজনের ভিতরে আমাদের এই হাইপোথিসিসটা সত্য বলে প্রমাণিত হবে। যেমন অন্তত একজন স্টুডেন্টের আমরা যদি পুরস্কৃত করি তাহলে তার পারফরমেন্সটা ভালো হবে। এছাড়া প্রকল্পকে আরো অনেকভাবে ভাগ করা হয়েছে, যেমন বিমূর্তকরণ পর্যায় রয়েছে। এই প্রকল্পকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সর্বনিম্ন পর্যায়ের প্রকল্প, অপেক্ষাকৃত উচ্চতর পর্যায়ের প্রকল্প এবং সর্বোচ্চ পর্যায়ের প্রকল্প। তো অপেক্ষাকৃত সর্বনিম্ন পর্যায়ের প্রকল্প, যেমন আমরা বলতে পারি যে এই অপেক্ষাকৃত সর্বনিম্ন পর্যায়ে যে প্রকল্পটা আছে সেই প্রকল্পটা হচ্ছে যেখানে আমরা সাধারণভাবে আমরা বলে দিই যে একটা পপুলেশনের ভিতরে ধরো যে ঢাকা শহরে বিবাহিত যে পুরুষের যে বয়স সেটা হয়তো 25 থেকে 30 বছরের ভিতরে হয়ে থাকে, তাই না? একটা অনুমান থেকে আমরা এই ধরনের প্রকল্প নিয়ে থাকি সর্বনিম্ন। আর অপেক্ষিত উচ্চতর পর্যায়ের প্রকল্প, এটা হচ্ছে এই প্রকল্পের স্ট্রেংথ একটু মিডিয়াম টাইপের, মানে অন্তত এটা মানে গবেষকদের একটা ভিতরের একটা বিষয় থাকে, মানে তাদের নিজস্ব লার্নিং এর একটা বিষয় থাকে। যেমন আমরা বলতে পারি যে প্যাভলভের পরীক্ষণ, তাই না? প্যাভলভের পরীক্ষণের কথা তোমরা কতটুকু জানতে পেরেছো আমি জানি না। তো প্যাভলভের পরীক্ষণে আমরা দেখছি যে সেখানে যে আমরা অসাপেক্ষ উদ্দীপক এবং সাপেক্ষ উদ্দীপকের মাধ্যমে আমরা সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া তৈরি করি, তাই না? তো এই প্যাভলভের যে পরীক্ষণ, যে সেই কুকুরকে মাংসের টুকরা দেওয়া হচ্ছে এবং ঘণ্টাধ্বনি দেওয়া হচ্ছিল, তাই না? তো এই যে মাংসের টুকরা দেওয়া হচ্ছে এবং ঘণ্টাধ্বনি দেওয়া হচ্ছে, এই মাংসের টুকরা এবং ঘণ্টাধ্বনি এক সময় শুধু ঘণ্টাধ্বনি দিলেই তার মুখ দিয়ে লালা আসছে, তাই না? তাহলে কি হলো, এই ধরনের যে প্রকল্প আমরা নিচ্ছি সেটাকে বলা হচ্ছে অপেক্ষাকৃত উচ্চতর পর্যায়ের প্রকল্প। আর হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের প্রকল্প, এখানে তোমাদের ভেরিয়েবলের ভিতরে একটা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভিতরে একটা বিশাল স্ট্রং রিলেশন তৈরি হয়। হ্যাঁ, এখানে আমরা দেখি যে ভেরিয়েবলের ভিতরে একটা স্ট্রং রিলেশন তৈরি হয়। যেমন একাকিত্ব বোধ অপরাধ বোধের জন্ম দেয়, তাই না? আমরা যদি লোনলিনেস, আমরা যদি খুব একা থাকি তাহলে কি হয়, অপরাধ বোধ তৈরি হয়। অনেক সময় দেখো যে যাদের যাদের ভাই বোনের সংখ্যা কম বা বন্ধু বান্ধব নাই, তাই না? এরকম অনেকে ডিরেলড হয়ে যায় বা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিতে হয়ে যায় বা ড্রাগ অ্যাডিকশনে অ্যাডিক্টেড হয়ে যায়, তাই না? তাহলে আমরা এই যে একাকিত্বকে আমরা উপলক্ষ করে বলতে পারি যে এটা আমাদের কি করে, আমাদেরকে অ্যাগ্রেসিভ আচরণ করতে আমাদেরকে প্রলুব্ধ করে বা সেরকম একটা পরিবেশ তৈরি করে দেয়, তাই না? তো এই ধরনের প্রকল্পকে আমরা বলতেছি যে অপেক্ষা সর্বোচ্চ পর্যায়ের প্রকল্প, তাই না? যেখানে কোনো ভ্যারিয়েবলের ভিতরে স্ট্রং রিলেশন আমরা দেখি বা স্ট্রং রিলেশন তৈরি করি, সেখানে আমরা বলতেছি সর্বোচ্চ। এছাড়া প্রকল্পের আরো অনেক ধরনের প্রকারভেদ আছে: পরিসংখ্যিক প্রকল্প, সাধারণ প্রকল্প, নেতিবাচক প্রকল্প, বিকল্প প্রকল্প, কার্যকরণমূলক প্রকল্প, আরোহণ ও অবরোহণমূলক প্রকল্প এবং অনির্দেশকমূলক প্রকল্প, নির্দেশকমূলক প্রকল্প। অনেক ধরন রয়েছে প্রকল্পের, তাই না? তাহলে আমরা প্রকল্প হচ্ছে টেস্টেবল স্টেটমেন্ট, তাই না? টেস্টেবল স্টেটমেন্ট কি, টু আর মোর রিলেশনশিপ বিটুইন টু আর মোর ভেরিয়েবলস, দুই বা ততোধিক চলের ভিতরে আমরা রিলেশন তৈরি করে একটা স্টেটমেন্ট দিই। কি জন্য? গবেষণার জন্য। একটা গবেষণার কোনো ঘটনাকে সত্য বলে প্রমাণ করার জন্য বা আপাত সত্য বলে একটা জিনিস ধরে নিই, সেটাকে প্রকল্প বলা হয়। তো ওই পরিসংখ্যানিক প্রকল্প, তোমরা জানো পরিসংখ্যানের বিভিন্ন পদ্ধতি আছে, তার মাধ্যমে এটা নেওয়া হয়। যেমন কোরিলেশন কোএফিসিয়েন্ট একটা পদ্ধতি আছে, তাই না? সেটা 1, সর্বোচ্চ কোরিলেশন 1, সেটার মাধ্যমে প্রকল্প নেওয়া হয়। আমরা যদি এখন হচ্ছে নেতিবাচক নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস, আমরা কিন্তু মনোবিজ্ঞানে এই দুইটা হাইপোথিসিস খুব গুরুত্বপূর্ণ। কোন দুইটা হাইপোথিসিস? নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস।
এই যে নেতিবাচক প্রকল্প বা নাল হাইপোথিসিস বা জিরো হাইপোথিসিস বা শূন্য প্রকল্প, আমরা কিন্তু মনোবিজ্ঞানের বিভিন্ন গবেষণা তোমরা যখন করতে যাবা তখন আমরা এই ধরনের প্রকল্পকে অত্যন্ত প্রাধান্য দিয়ে থাকি। হ্যাঁ, নেতিবাচক প্রকল্প এবং বিকল্প। নেতিবাচক প্রকল্প নাল, নাল শব্দটা হচ্ছে জিরো। হ্যাঁ, তো নেতিবাচক বা জিরো, জিরো হাইপোথিসিস কি দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন দ্য টু আর মোর ভেরিয়েবলস। যখন কোনো ভেরিয়েবলের ভিতরে তাৎপর্যপূর্ণ পার্থক্য থাকবে না, এরকম স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা কি বলবো, সেটাকে বলবো নাল হাইপোথিসিস। যেমন স্মোকিং এর ক্ষেত্রে, স্মোকিং করলে ক্যান্সার হবে, there is no chance between the smoking and the development of লাংস ক্যান্সার। হ্যাঁ, আমরা যদি লাংস ক্যান্সারের সাথে যদি আমরা কি করি, আমরা যদি লাংস ক্যান্সারের সাথে যদি স্মোকিং এর একটা রিলেশন দেখতে চাই, তাহলে আমরা ধরে নিই যে লাংস ক্যান্সারের সাথে স্মোকিং এর কোনো সম্পর্ক নেই, তাৎপর্যপূর্ণ কোনো সম্পর্ক নেই। এই যে নেই কথাটা, এইটা ধরে যদি আমরা কাজ করতে যাই বা গবেষণা করতে যাই, সেটাকে আমরা বলবো নাল হাইপোথিসিস। আর এর ঠিক বিপরীতটা বিকল্প প্রকল্প কি, এইটা যে আমরা বলবো কি যে হ্যাঁ, স্মোকিং এর সাথে ক্যান্সারের রিলেশন আছে, লাংস ক্যান্সারের রিলেশন আছে। কিসের সাথে? স্মোকিং এর সাথে। হ্যাঁ, ধূমপান করলে লাংস ক্যান্সার হয়। হ্যাঁ, যে সম্পর্ক আছে, যদি আছে ধরে নিই, সেটাকে আমরা বলবো বিকল্প প্রকল্প। তাহলে এটাকে আমরা H0 হিসাবে প্রকাশ করি, এটা H1 হিসাবে প্রকাশ করি। তাহলে আমরা দুইটা প্রকল্পকে খুব গুরুত্ব দেব, একটা হচ্ছে নাল হাইপোথিসিস আর একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। তাহলে তোমাদেরকে যদি বলি নাল হাইপোথিসিস কি, যেখানে বিভিন্ন ধরনের যে ভেরিয়েবল আছে তাদের ভিতরে যদি তাৎপর্যপূর্ণ কোনো পার্থক্য না থাকে, যদি তাৎপর্যপূর্ণ না থাকে, তাহলে আমরা সেটাকে বলবো নাল হাইপোথিসিস। আর যদি পার্থক্য থাকে, যদি দুই বা ততোধিক চলের ভিতরে যদি তাৎপর্যপূর্ণ পার্থক্য থাকে বা সম্পর্কের ক্ষেত্রে পার্থক্য থাকে, তাহলে আমরা সেটাকে ধরে নেব বিকল্প প্রকল্প। ঠিক আছে? তাহলে পরিসংখ্যানিক প্রকল্প বললাম, সাধারণ প্রকল্প বললাম, কার্যকারণমূলক প্রকল্প আর একটা পরিসংখ্যানিক প্রকল্পের মতনই কার্যকারণ। হ্যাঁ, এখানে মানে কোঅফিসিয়েন্ট এর মতো যে একটার সাথে আরেকটা রিলেশন তৈরি করা হয়। হ্যাঁ, কার্যকারণ মূলক প্রকল্প, মেঘ হলে বৃষ্টি হবে, মেঘ থাকলে বৃষ্টি হবে। হ্যাঁ, এরকম ব্যাপার সেবা। এবং আরোহণ এবং অবরোহণমূলক প্রকল্প, ডিডাকটিভ, ইন্ডাকটিভ। আহরণ যেমন একটা তত্ত্ব থেকে আমরা কিন্তু বিভিন্ন প্রপোজিশন থেকে আমরা একটা তত্ত্বে উপনীত হতে পারি, আবার একটা তত্ত্ব থেকেও কিন্তু আমরা একটা সাধারণ একটা প্রপোজিশন দাঁড় করাতে পারি। তো আমরা যে বৈজ্ঞানিক সূত্র হচ্ছে বা তত্ত্ব, আমরা প্রথমে কি হচ্ছে হাইপোথিসিস, প্রকল্প যদি বারবার সত্য বলে প্রমাণিত হয়, সেটা কি হয়ে যায়, সেটা আমাদের কিন্তু তত্ত্বে পরিণত হয় এবং সেটা কিন্তু থিওরিতে পরিণত হয়ে যায়। একটা প্রকল্প যদি বারবার আমরা গবেষণা করে বারবার যদি দেখি যে না, এটা সত্য বলে প্রমাণিত হয়েছে, সেটাকে আমরা কি বলছি, তত্ত্ব, তাই না? এই তত্ত্বকে যদি আমরা আরো রিভারাস করতে পারি, গবেষণা করে আরো বেশি যদি আমরা এটাকে সত্য বলে প্রমাণ করতে পারি এবং সবাই যদি মেনে নেয়, সেটা কি হয়ে যায়, সূত্র হয়ে যায় বা ল হয়ে যায়। তাহলে ল হচ্ছে আমাদের হাইয়েস্ট একটা প্রপোজিশন, মানে আমাদের জ্ঞানের সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে ল বা সূত্র। যেমন নিউটনের থার্ড ল বা সেকেন্ড ল, তাই না? আমরা জানি অনেক ধরনের ল আছে। তো এগুলাকে সবাই সত্য বলে একদম মানে এক্সপেরিমেন্টালি প্রুভড, এটাকে সত্য বলে। আর তত্ত্বটা কি? তত্ত্ব হচ্ছে যে যুক্তির মাধ্যমে বা কোনো গবেষণার মাধ্যমে যেটা সত্য বলে প্রমাণ করা যায়। হ্যাঁ, তো আমাদের মনোবিজ্ঞানে অনেক ধরনের তত্ত্ব রয়েছে, তাই না? যেমন লার্নিং এর বিভিন্ন ধরনের তত্ত্ব বা থিওরি রয়েছে, তাই না? যেমন প্যাভলভের থিওরি, তাই না? বা আমরা দেখি যে ব্যক্তিত্বের বিভিন্ন ধরনের থিওরি বা মতবাদ রয়েছে, তাই না? তো ব্যক্তিত্বের বিভিন্ন মতবাদ, ব্যক্তিত্বের শারীরিক গঠনের মতবাদ, যে একজন মানুষের শারীরিক গঠন কেমন হলে তার আচরণ কিরকম হবে, তাই না? এই ধরনের যে শেলডনের সেই শারীরিক গঠন মতবাদের কথা তোমরা জানো। তো এরকম অনেক ধরনের মতবাদ কিন্তু আমাদের মনোবিজ্ঞানের জ্ঞানে কিন্তু যুক্ত হয়েছে। কিভাবে? এই যে সমস্যা, প্রকল্প, এইগুলো চল, তাই না? এইগুলোকে কাজে লাগিয়ে বারবার রিসার্চ করার কারণে আমাদের কি হয়েছে, আমাদের এই নলেজটা
অনেক শক্তিশালী হয়েছে। এবং আজকে আমরা বিভিন্ন ধরনের আমাদের যে ব্রাঞ্চ রয়েছে মনোবিজ্ঞানের, সেই ব্রাঞ্চের প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু এনরিচ হয়েছে, শক্তিশালী হয়েছে। কি কারণে? এই মনোবিজ্ঞানের গবেষণার কারণে। গবেষণা কি করছে? এক্সপেরিমেন্টাল সাইকোলজি, তাই না? বিভিন্ন টুলস, যে এক্সপেরিমেন্টাল সাইকোলজি, এখানে সমস্যা, প্রকল্প, চল, তাই না? কিভাবে নকশা, পরীক্ষণের নকশা কিভাবে আমরা পরীক্ষণ করব, আমরা একটার পর একটা কিন্তু আসবো তোমাদের। তার মানে পরীক্ষণ মনোবিজ্ঞান আমরা পড়তে এসে দেখতেছি, পরীক্ষণ মনোবিজ্ঞান আমাদেরকে বৈজ্ঞানিক একটা বৈজ্ঞানিকভাবে আমাদেরকে কি করতেছে, বৈজ্ঞানিক যে জ্ঞান, সেই জ্ঞানের ভিতরে এনে মনোবিজ্ঞানকে একটা শক্তিশালী অবস্থানে নিয়ে যাচ্ছে। তো দিন দিন আমরা এই মনোবিজ্ঞানের জ্ঞানকে আরো মানুষের উপযোগী করে আমরা তৈরি করতে সক্ষম হব, এবং মনোবিজ্ঞানের জ্ঞান আরো শক্তিশালী হবে। কিভাবে? এই গবেষণার মাধ্যমে। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা গবেষণায় আমাদের এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, করে বা করে থাকে। তো সুতরাং তোমরা এটা একটু পড়ে নিও। তোমরা কতগুলো বইয়ের রেফারেন্স তোমাদের দিয়ে দিই, যেমন পরীক্ষণ মনোবিজ্ঞান, ডক্টর কাজী সাইফুদ্দিন স্যারের একটা বই আছে, তোমরা ওই বইটা পড়তে পারো। বা পরীক্ষণ মনোবিজ্ঞানে আমিনুল হক স্যারের যে সাধারণ পরীক্ষণ মনোবিজ্ঞান একটা বই নতুন বের করছে, ওটাও তোমাদের জন্য হেল্প হবে। ওখানেও কিন্তু সুন্দরভাবে সব কিছু দেওয়া আছে। আর তারপরে রেদওয়ান স্যারের একটা বই আছে পরীক্ষণ মনোবিজ্ঞান, সেটা তোমরা নিতে পারো। আর ম্যাকবিজ্ঞানের বই তো আছে, তাই না? অন্যান্য এক্সপেরিমেন্টাল সাইকোলজি বই রয়েছে, সেগুলোর সহযোগিতা নিয়ে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও। আমি নেক্সট ক্লাসে তোমাদের এই চ্যাপ্টারের আরো কিছু অংশ আছে, সেটা নিয়ে আলোচনা করবে, যে ভালো প্রকল্পের কি বৈশিষ্ট্য, তাই না? প্রকল্পের উৎস কি, বা ভালো প্রকল্পের বৈশিষ্ট্য কি, সেটা নিয়ে তোমাদের সাথে আরো কথা হবে, আলোচনা হবে। তো তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ।